আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পেশিয়া বণিক কোষ সম্পর্কে লাস্ট জেনেছিলাম। আজকে আমরা পরের পার্টটুকু শিখব। আমরা হাইড্রার এপিডার্মিসে বিভিন্ন সেল নিয়ে আলোচনা করতেছিলাম। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেল হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। পেশিয়া বণিক কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে এই কোষটি থাকে, এটা আমরা জানি। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। আর এই যে জায়গাগুলো আমি মার্ক করতেছি, এই প্রত্যেকটা জায়গায় এক একটা করে হচ্ছে পেশিয়া বণিক কোষ। তাহলে এই পেশিয়া বণিক কোষ, এই পেশিয়া বণিক কোষ, এইদিকে একটা পেশিয়া বণিক কোষ রয়েছে, এর মাঝখানের দিকে ইন্টারস্টিশিয়াল কোষটা সরু প্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করতেছে। পেশিয়া বণিক কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করতেছে এবং এগুলো গুচ্ছাকারে থাকে। এখানে দেখি চিত্রটার ক্ষেত্রে গুচ্ছাকারে অবস্থান করতেছে, ক্লাস্টার আকারে থাকতেছে এবং এটি মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করতেছে। মেসোগ্লিয়া ঘেঁষে কীরকম আমরা জানি, এই লেয়ারটা হচ্ছে মেসোগ্লিয়া, অর্থাৎ এই ইন্টারস্টিশিয়াল কোষটা মেসোগ্লিয়ার সাথে কানেক্টেড থাকতেছে। এটার আকৃতি হবে গোলাকার হতে পারে, যেমন গোল শেপ, ডিম্বাকারও হতে পারে, তিন কোণা হতে পারে এবং এটার ব্যাস ব্যাসটুকু হতে পারে 5 মাইক্রোমিটার। এবং এখানে দেখা যাচ্ছে কী কী থাকতে পারে ভিতরে, একটা সুস্পষ্ট নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকতে পারে। এর ভিতরে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, রাইবোজোম থাকবে, মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকবে। এবং এই ইন্টারস্টিশিয়াল কোষটি যেটি রয়েছে এটি হাইপোস্টাম মানে হচ্ছে উপরের দিকে মুখ ছিদ্র যে এটি গঠন করতেছে সেটি হচ্ছে হাইপোস্টাম। সেই হাইপোস্টামের নিচের দিকে মূলত ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে বৃদ্ধি এলাকা গঠন হয়। সুতরাং আমরা যদি ইন্টারস্টিশিয়াল কোষ সম্বন্ধে একটু রিক্যাপ করি, এটি মূলত পেশিয়া বণিক কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এটি ক্লাস্টার আকারে থাকে, মেসোগ্লিয়া ঘেঁষে থাকে, আকৃতি হতে পারে গোলাকার, ডিম্বাকার, তিন কোণা, ব্যাস হতে পারে 5 মাইক্রোমিটার এবং এটার কোষের ভিতরে থাকবে সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া এবং বৃদ্ধি এলাকা গঠন করবে কোন জায়গাটাতে, হাইপোস্টামের নিচের দিকে। ওকে, আমরা এখন কাজ সম্বন্ধে একটু জানবো ইন্টারস্টিশিয়াল কোষের। মূলত ইন্টারস্টিশিয়াল কোষ সৃষ্টি করে, কী কী সৃষ্টি করতে পারে, সে মুকুল সৃষ্টি করতে পারে, জননকোষ সৃষ্টি করতে পারে, নিউরোসাইট সৃষ্টি করতে পারে। তাহলে সৃষ্টি করার দিক থেকে মুকুল, জননকোষ, নিউরোসাইট। এবং ইন্টারস্টিশিয়াল কোষ নিজে অনেক কোষের মধ্যে কনভার্ট হতে পারে, অর্থাৎ প্রয়োজনে সে যে কোনো ধরনের, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। এই জন্যই হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা যে প্রচণ্ড, এটার পেছনে মূল কলকাঠি নাড়তেছে ইন্টারস্টিশিয়াল কোষই। এটা গুরুত্বপূর্ণ কাজ করে গ্যাস্ট্রোডার্মিস, অর্থাৎ অন্ততকে নষ্ট হয়ে যাওয়া যে কোনো কোষ পুনর্গঠন করতে পারে। যে কোনো কোষ যদি গ্যাস্ট্রোডার্মিসে আমরা জানি 5 ধরনের, গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে 5 টাইপের সেল থাকে। সেই সেলগুলো প্রত্যেকটা যদি নষ্ট হয়ে যায় কোনো না কোনো সেল, সেটাকে রিপেয়ার করে দিবে এই ইন্টারস্টিশিয়াল কোষ। সুতরাং পুনরুৎপত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা তথ্য মেডিকেলের জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ব্রেইন নামে একজন বিজ্ঞানী 1955 সালে বলেছেন যে 45 দিন পর পর হাইড্রার সব কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় পর পর, সেটা সময়টুকু হচ্ছে 45 দিন, 45 ডেজ। এরপরে ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার প্রত্যেকটা কোষ, গ্যাস্ট্রোডার্মিস, এপিডার্মিস, এর প্রত্যেকটা সেলকে রিপ্লেস করে দেবে। এই যে রিপ্লেসমেন্টের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো হচ্ছে টোটিপোটেন্ট ক্ষমতা, টোটিপোটেন্ট বৈশিষ্ট্য। এরপর আমরা সংবিধি কোষ নিয়ে আলোচনা করা ট্রাই করব। সংবিধি কোষটা কোথায় থাকে, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে, সমকোণে থাকে, বিক্ষিপ্তভাবে থাকে। বেশি থাকে কোন কোন জায়গাটাতে আসলে সেন্সেশনের প্রয়োজন আছে, কারণ আমরা যদি সংবিধি জানি, সংবিধি মানে হচ্ছে সেন্সরি, কোন জায়গাটাতে হাইড্রার সেন্সেশন গ্রহণ করার প্রয়োজন বেশি থাকবে, কোর্সিকা, কারণ কোর্সিকা দিয়ে সে হচ্ছে শিকার করছে, আত্মরক্ষা করতেছে, খাদ্য সংগ্রহ করতেছে, কোর্সিকার মধ্যে সংবিধি কোষ বেশি থাকবে। পাদচাকতিতে বেশি থাকবে কেন, কারণ পাদচাকতিতে সে বিভিন্ন বস্তুর সাথে অ্যাটাচমেন্টে চলে যায়, সো অ্যাটাচমেন্টে যেহেতু যাচ্ছে, সো পাদচাকতির মধ্যেও বেশি পরিমাণ থাকবে। হাইপোস্টামের উপরে মুখছিদ্র থাকে, খাবার শেখে সে প্রবেশ করায়, সো এখানেও সেন্সেশনের প্রয়োজন পড়বে। সো সংবেদী কোষ কোন কোন জায়গায় বেশি থাকে, এই কোষ, এই জায়গায় এই টপিকটুকু খুবই গুরুত্বপূর্ণ, কোর্সিকা, হাইপোস্টাম এবং পাদচাকতিতে। মূলত সব কোষই এটি হচ্ছে লম্বা এবং সরু থাকে, এদের সবগুলো কোষই হচ্ছে লম্বা সরু। মূলত এই পেশি সংবেদী কোষের দুইটি প্রান্ত থাকে, একটি কি বলবো আমরা মুক্ত প্রান্ত,
একটি হচ্ছে অপপ্রান্ত। ছবিটা হচ্ছে এরকম, আমরা যে বললাম যে সবগুলো কোষ হচ্ছে লম্বা এবং সরু, তার বৈশিষ্ট্যই যে এখানে দেখাচ্ছে। দেখেন সাইজের দিক থেকে এরা লম্বা অনেক এবং প্রান্ত ভাগটা হচ্ছে সরু। এখানে দুটি প্রান্ত থাকে, মুক্ত প্রান্ত, অপপ্রান্ত হচ্ছে অপপ্রান্ত। মুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম সংবেদী রোম বা সেন্সরি হেয়ার বের হয়, যাকে এপিক্যাল সিলিয়া নামেও ডাকা হয়। এটি হচ্ছে মুক্ত প্রান্ত, এটি হচ্ছে অপর প্রান্ত। এই মুক্ত প্রান্তের মধ্যে আমরা দেখছি কিছু সংবেদী রোম বা সেন্সরি হেয়ার থাকতেছে, যেটা অপর নাম হচ্ছে এপিক্যাল সিলিয়া। গুরুত্বপূর্ণ। সেন্টারে একটি নিউক্লিয়াস থাকে এবং অপর প্রান্তের মধ্যে গুটিকাময় নোডিউলেটেড সূক্ষ্ম তন্তু নির্গত হয়। আমরা এই যে তন্তুগুলো এখান থেকে বের হয়ে গেছে, এখানে খেয়াল করেন এই জায়গাটুকু এখানে একটু মোটা হয়ে গেছে, একটু এক্সট্রা হবে, এই অংশটুকু বলতেছি আমরা নোডুলেটেড। এবং এই নোডুলেটেড পার্টটুকু পরবর্তীতে স্নায়ু রোমের সাথে বা স্নায়ু তন্তুর সাথে গিয়ে অ্যাটাচমেন্ট হয়। সুতরাং মুক্ত প্রান্ত এটুকু হচ্ছে অপর প্রান্ত। অপর প্রান্তের মধ্যে নোডুল থাকে এবং সেই নোডুলগুলা স্নায়ুতন্তুর সাথে অ্যাটাচমেন্টে থাকবে। যেহেতু আমরা দেখতেছি যে সকল জায়গাগুলোতে হচ্ছে সেন্সেশনে বেশি প্রয়োজন পড়ে, যেমন কোর্সিকা, হাইপোস্টাম, পাদচাকতি, সুতরাং ওই সকল জায়গার কাজগুলোই মূলত হচ্ছে সংবেদী কোষের কাজ হবে। যেমন পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করা, ওই সকল জায়গায়, এবং কোর্সিকার মাধ্যমে সে সেন্সেশন পাচ্ছে, পাদচাকতির মাধ্যমে সে সেন্সেশন পাচ্ছে। সো পরিবেশ থেকে উদ্দীপনা সে গ্রহণ করতে পারবে। এখন কোন উদ্দীপনা সে গ্রহণ করবে? আলো, তাপ, এবং সেগুলোকে সে সরবরাহ করবে কোন কোষের ক্ষেত্রে? কোন কোষের? স্নায়ু কোষের মধ্যে। তাহলে সংবেদী কোষের মূল কাজটাই হচ্ছে পরিবেশ থেকে উদ্দীপনাটাকে সংগ্রহ করার মাধ্যমে সেটিকে স্নায়ু কোষে প্রেরণ করা। এরপরে আমরা স্নায়ু কোষ নিয়ে আলোচনা করব। স্নায়ু কোষটা অবস্থান করে হচ্ছে মেসোক্লিয়া ঘেঁষে অবস্থিত। মেসোক্লিয়া যে লেয়ারটুকু ছিল, সেই লেয়ারের পাশে আমরা দেখব এরকম অনেকগুলো স্নায়ু কোষ প্রেজেন্ট রয়েছে। সেগুলো মেসোক্লিয়া ঘেঁষে অবস্থিত। অনিয়ত আকার, অনিয়ত কথাটা মানে হচ্ছে যার নির্দিষ্ট আকৃতি ফিক্স না, নির্দিষ্ট আকৃতি নেই বা আকৃতি ফিক্সড না। আচ্ছা, গঠন যদি আমরা চিন্তা করি, এটি হচ্ছে আমাদের স্নায়ু কোষ। স্নায়ু কোষের মধ্যে দেখব গঠনের দুইটি পার্ট, একটি হচ্ছে কোষ দেহ এবং আরেকটি হচ্ছে স্নায়ু রোম। এই পার্টটুকুকে আমরা বলবো হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহের মধ্যে আমরা দেখতেছি কোষ দেহের মধ্যে কয়টি থাকে? আকৃতিতে অনেক ছোট থাকে এবং একটি থাকে। সুতরাং একটি স্নায়ু কোষে একটি কোষ দেহ থাকবে এবং সেটা আকৃতিতে হবে ছোট, এবং এখান থেকে সেন্টারের দিকে নিউক্লিয়াস থাকবে এবং এখান থেকে প্রান্ত থেকে অনেকগুলো স্নায়ুরোম বের হয়ে গেছে। এটি হতে পারে 2 বা ততোধিক। এখানে 1 2 3 4 5টি স্নায়ু কোষ রয়েছে, স্নায়ুরোম রয়েছে এখানে। সেখান থেকে 2 বা ততোধিক নোডিউলযুক্ত সূক্ষ্ম শাখান্বিত স্নায়ুরোম থাকবে। অর্থাৎ এই স্নায়ুরোমগুলোর প্রান্তের দিকে আমরা দেখব নোডুলেটেড থাকবে, যেটি আমরা সংবেদী কোষের মধ্যে সেম জিনিসটা দেখেছিলাম, যে সংবেদী কোষের প্রান্তের দিকেও আমরা দেখেছিলাম যে নোডুলেটেড থাকে এবং এই প্রান্তটুকু স্নায়ুতন্তুর সাথে গিয়ে অ্যাটাচমেন্টে যায়। সো আকৃতির দিক থেকে এখানে মিল আছে। এবং এই যে নোডুলেটেড পার্টগুলো রয়েছে, এই তন্তুগুলো, এই প্রত্যেকটাই আবার পরস্পরের সাথে আবার একটা সময় গিয়ে অ্যাটাচমেন্টে যায়, পরস্পরগুলো মিলিত হয়। মিলিত হওয়ার মাধ্যমে তারা তৈরি করা হচ্ছে স্নায়ু জালিকা। সুতরাং কাজ হচ্ছে সংবেদী কোষের উদ্দীপনাটা স্নায়ু কোষে আসলো, স্নায়ু কোষ গ্রহণ করছে, এবং সেই স্নায়ু কোষ কী করবে? ওই উদ্দীপনা যেটা সেটি সংবেদী কোষের মাধ্যমে গ্রহণ করলো, সেটিকে দেহের বিভিন্ন অংশে সরবরাহ করবে। এখন যখনই এই উদ্দীপনাটা সংবেদী কোষের মাধ্যমে স্নায়ু কোষে আসলো এবং সেখান থেকে দেহের বিভিন্ন অংশে চলে গেল, দেহের বিভিন্ন অংশ ওই সেন্সেশন পাওয়ার মাধ্যমে কী করবে? তৎসংশ্লিষ্ট কাজগুলোকে সে সম্পাদন ঘটাবে এবং তাদের মধ্যে সমন্বয় ঘটাবে। সো দেহের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় ঘটায়। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে গ্রন্থিকোষ নিয়ে। গ্রন্থিকোষ হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষরণকারী কোষ। গ্রন্থি মানে ক্ষরণ করবে। মূলত এগুলো দানা বিশিষ্ট। আমরা যদি ছবিটা একটু খেয়াল করি, এখানে আমরা অনেকগুলো দানা, কালো কালারের যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে একটা দানা বলতে পারি আমরা। সো দানা বিশিষ্ট এবং ক্ষরণকারী এবং পরিবর্তিত লম্বাকৃতির এপিডার্মাল কোষ। মূলত দেখেন এই ছবিটাতে মূলত এটি লম্বা, মূলত এটি পরিবর্তিত হয়ে গেছে। এটি কি এপিডার্মাল কোষ, এটি লম্বাকৃতি। আচ্ছা, কোন জায়গাতে আমাদের প্রচুর পরিমাণ গ্রন্থিকোষ পাওয়া যাবে? দুটি জায়গায়, এটি তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে মুখছিদ্রের চারিদিকে, আরেকটি হচ্ছে পাদচাকতিতে। মুখছিদ্রের চারিদিকে থাকার সুবিধাটা কি? আমরা জানি যখন খাবারটা সে হাইটা খাচ্ছে, অবশ্যই তাকে গলাধঃকরণ করতে হবে, খাবারটাকে ভেতরে ঢোকাতে হবে। সো যদি মুখছিদ্রের চারিদিকে এই গ্রন্থিকোষটা থাকে, তাহলে গ্রন্থিকোষের থেকে যে পদার্থগুলো রিলিজ হবে, যে রসগুলো রিলিজ হবে, সেটি হাইটাকে গলাধঃকরণের ক্ষেত্রে হেল্প করবে। সো
গ্রন্থিকোষের ক্ষরণ খাদ্য গলাধঃকরণে সাহায্য করে। আচ্ছা, পাদচাকতির ক্ষেত্রে কেন গ্রন্থিকোষটা প্রেজেন্ট থাকবে? একটা জিনিস মাথায় রাখতে হবে, এই গ্রন্থিকোষ থেকে বুদবুদ সৃষ্টি হয়। বুদবুদ সৃষ্টি হওয়ার কারণে বাবল সৃষ্টি হয়। বুদবুদের ইংরেজি হচ্ছে বাবল। এই বাবলের কারণে হাইড্রা ভেসে থাকতে পারে। হাইড্রা যে ভেসে থাকে সেটি কিন্তু সে বুদবুদ সৃষ্টি করার মাধ্যমে ভেসে থাকতে পারে। দিস ইজ কল্ড ফ্লোটিং। সো ভাসতে সাহায্য করে, বুদবুদ সৃষ্টি করার মাধ্যমে এই দুটি কাজ করে হচ্ছে পাদচাকতিতে উপস্থিত গ্রন্থিকোষগুলো। এখানটা যে আমি খেয়াল করব, এখানে যে দানাদার বস্তুগুলো ছিল, যেটি আমি একটু আমরা দেখে আসলাম দানা বিশিষ্ট, এই দানাদার অংশগুলোকে বলি আমরা মিউকাস বস্তু। মিউকাস বস্তুর কাজই হচ্ছে মিউকাস ক্ষরণ করা। যদি মিউকাস ক্ষরণ করে তাহলে কী হবে, দেহকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। মিউকাস একটি থকথকে পদার্থের মতো, পিচ্ছিল পদার্থ, যার কারণে হাইড্রা যে অন্য বস্তুর সাথে আটকে থাকে, এই আটকে থাকার ক্ষেত্রে এই গ্রন্থিকোষ নিঃসৃত মিউকাস বস্তু রয়েছে, সেই মিউকাস বস্তু থেকে নিঃসৃত মিউকাস ক্ষরণের মাধ্যমে সে অন্য যে কোনো বস্তুর সাথে লেগে থাকতে পারে। সো গ্রন্থিকোষ নিয়ে আলোচনা শেষ। এরপরে আমরা দেখব জননকোষ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। হাইড্রা জননাঙ্গের মধ্যেই জননকোষগুলো পাওয়া যাবে। এখন জননকোষ কয় ধরনের হতে পারে? আমরা হিউম্যান বডিতে দেখি জননকোষ দুই টাইপের হয়। পুরুষের ক্ষেত্রে শুক্রাণু, স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু। এক্ষেত্রেও শুক্রাণু রয়েছে, ডিম্বাণু রয়েছে। এখানে শুক্রাণুর যে তথ্যটা রয়েছে, এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল এডমিশন টেস্টের জন্য। শুক্রাণুর মস্তক যেটি, সেটি অতি সূক্ষ্ম, নিউক্লিয়াসযুক্ত এবং স্ফীত। আমরা জানি মস্তকের মধ্যে শুক্রাণুর যে মস্তক থাকে, এইটির মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে। মধ্যখণ্ড, এটি হচ্ছে সেন্ট্রিওলযুক্ত এবং হচ্ছে অনেক ছোট, মানে অনেক ন্যারো, সংকীর্ণ। আর লাস্টের পার্টটুকু হচ্ছে লেজ। লেজটা হচ্ছে লেজ, হচ্ছে লম্বা, দিয়ে মনে রাখবো আমরা, লম্বা, এবং সেটি বিচলনক্ষম, সেটি নড়াচড়া করতে পারে, নড়াচড়ার মাধ্যমে সে মুভমেন্ট করতে পারে। এরপরে যদি দেখি ডিম্বাণুর ক্ষেত্রে, একটি পরিণত ডিম্বাণুর পাশে সাথে 3টি পোলার বডি থাকবে। পরবর্তীতে পোলার বডিগুলো নষ্ট হয়ে যায়, এই পোলার বডিগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। এবং যে ডিম্বাণুটা একটা পরিণত ডিম্বাণু থাকে, সেটা আকৃতিতে গোল হবে এবং বড় শেপে হবে, বড় এবং গোলাকৃতি। ডিম্বাণু বড়, গোল এবং 3টি পোলার বডি প্রেজেন্ট থাকবে। এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে মূলত হাইড্রা যৌনজননে অংশগ্রহণ করবে। এরপর যদি আমরা নিউরোসাইট নিয়ে আলোচনা করি, নিউরোসাইট নিয়ে, যে জায়গার ভিতরে আমাদের নেমাটোসিস্টটা প্রেজেন্ট থাকতেছে, এইটাই হচ্ছে আমাদের সেই নিউরোসাইট। পুরো অংশটুকুই হচ্ছে নিউরোসাইট। আর এর ভিতরে যে থলির ভিতরে যে জিনিসটা থাকতেছে তাকে বলছি নেমাটোসিস্ট। তো সুতরাং আমরা নিউরোসাইট নিয়ে এখন আলোচনা করতেছি এই অংশটুকু সম্পর্কে। নিউরোসাইটের একটি স্মৃতাত্ত্বিক গুরুত্ব রয়েছে, কারণ নিউরোসাইটের উপর বেস করে আমরা হাইড্রাকে ক্লাসিফাই করতে পারি। সো নিউরোসাইটের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি স্মৃতাত্ত্বিক গুরুত্বে ভূমিকা পালন করে। হাইড্রার পদতলে কোনো ধরনের নিউরোসাইট থাকে না। এই তথ্যটি 100% মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। হাইড্রার পদতল, অর্থাৎ আমরা যেটাকে বলতেছি পেডাল ডিস্ক, সেখানে নিউরোসাইট প্রেজেন্ট থাকবে না। এছাড়া সর্বত্রই আমাদের হাইড্রার সর্বত্রই এই নিউরোসাইট সেলটিকে প্রেজেন্ট থাকবে, তবে স্পেশালি খুবই পরিমাণে বেশি থাকবে হচ্ছে কোষিকার ক্ষেত্রে। স্পেশালি কোষিকায় অনেক বেশি থাকে। এবং কোথায় থাকবে? পেশি অবয়ব কোষের ফাঁকে থাকবে। আমরা ইন্টারস্টেশনাল কোষের ক্ষেত্রে দেখে এসেছি যে ওটিও কিন্তু পেশি অবয়ব কোষের সরু প্রান্তের ফাঁকে ছিল। এখানেও পেশি অবয়ব কোষের ফাঁকে এই নিউরোসাইট অবস্থান করবে, এবং সেটি আকৃতি কীরকম হবে? গোলাকার হবে, ডিম্বাকার হবে এবং পেয়ালাকার হবে। এবং এটার ভিতরে আমরা জানি যে নিউরোসাইটটা পরিস্ফুটিত হচ্ছে, ওই নিউরোসাইটটাকে স্পেশালি আমরা একটা টার্ম দিয়ে ডাকবো, সেটির নাম হচ্ছে নিউরোব্লাস্ট। তাহলে নিউরোব্লাস্ট বলতে বোঝায় পরিস্ফুটনরত নিউরোসাইট। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে নিউরোসাইটের কাজটা কী। নিউরোসাইটের মেইন কাজটা অ্যাকচুয়ালি কী? মূলত নিউরোসাইটের কাজ হচ্ছে সে চলনে সহায়তা করে। যদিও বইয়ের মধ্যে একটু ভিন্নভাবে দেওয়া আছে, আমরা ডায়াগ্রাম দিয়ে মনে রাখার ট্রাই করবো, একটু মনে রাখার টেকনিক দিয়ে। চলনে সহায়তা করে। এখন একটা জিনিস যদি কেউ চলনে সহায়তা করে, তার মাধ্যমে সে কী হবে? চলার মাধ্যমে সে কোনো কিছুকে গিয়ে আঁকড়ে ধরতে পারবে। আঁকড়ে ধরলো, এখন আঁকড়ে ধরার পরে সে কী করলো? সেটাকে অসাড় করে দিল, হয়তো বা কোনো কেমিক্যাল প্রয়োগ করলো, যেটা কি আমরা বলি হিপটোটক্সিন হাইড্রার ক্ষেত্রে। সেটি দিয়ে সে কী করে? অসাড় করে ফেলে। এখন একটা জিনিস যখন অসাড় হয়ে যাবে, তখন সেটির মাধ্যমে শিকারটাকে সে ইজিলি বশ করে গলাধঃকরণ করতে পারবে।
যেহেতু চলতে পারতেছে, সুতরাং চলার মাধ্যমে সে কী হবে, একটা জায়গা থেকে ছুটে অন্য জায়গায় চলে যেতে পারবে। বা মানে অ্যাজ এ হোল যদি আমরা চিন্তা করি, সে চলার মাধ্যমে আত্মরক্ষা সম্পাদন হচ্ছে। মূলত চলনের মাধ্যমে আত্মরক্ষা হয় না, আমরা শুধুমাত্র এভাবে মারবো। কেউ যদি চলতে পারে, কেউ যদি দৌড়াইতে পারে, তার কী হবে, একটা জায়গায় তাকে ছিনতাইকারী ধরছে, সে দৌড় দিয়ে কী হয়ে যাবে, একটা জায়গা থেকে একটা জায়গায় দৌড় দিয়ে চলে যাবে, তার আত্মরক্ষা হচ্ছে। কিন্তু হাইটের ক্ষেত্রে এই জিনিসটা ভিন্ন, চলনের সহায়তা করে, তার সাথে আত্মরক্ষা কোনো সম্পর্ক নাই। বরঞ্চ সাইডের মধ্যে যে নেমাটোসিসটা থাকে, সেটা নিক্ষিপ্ত যখন হয় বাইরের দিকে, যখন অসমোটিক প্রেশারটা বেড়ে যায়, যখন অপারক্লমটা খুলে যায়, যখন বের হয়ে যায়, তখনই মূলত ওই হিপনোটক্সিন বিষটা শিকারকে ভিতরে প্রবেশ করে শিকারকে অবশ করে ফেলে। বা হচ্ছে যে শিকার করতে, হাইটাকে শিকার করতে আসছে, তাকে পর্যন্ত সে অ্যাটাক করে ফেলে। এভাবেই হাইটা আত্মরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই যে আমরা নিউরোসাইট নিয়ে আলোচনা করলাম, এই নিউরোসাইটের কিছু গঠন রয়েছে। এর আকৃতি কী হতে পারে? গোলাকার শেপ হতে পারে, ডিম্বাকার হতে পারে, নাশপাতি আকৃতির হতে পারে, পেয়ালাকার, লাঠিম আকৃতির হতে পারে। মূলত আমরা গোলাকারটাই মাথায় রাখবো। আচ্ছা, এর গঠনে যদি আমরা দেখি, এর গঠনে মূলত একটি আদর্শ নেমাটোসিস্ট নিউরোসাইটের গঠনে আমরা দেখব আবরণ থাকে। এটি হচ্ছে আবরণ। নেমাটোসিস্ট হচ্ছে, এটার ভিতরে নেমাটোসিস্ট থাকে। একটি ঢাকনা থাকে, যেটিকে বলি আমরা অপারকুলাম। তারপরে হচ্ছে নিউট্রোসিল নামে একটি ট্রিগারের মতো একটু পার্ট থাকে, যেখানে টাচ করলে এগুলো প্রক্ষিপ্ত হয়ে যাবে। নিচের দিকে কিছু পেশিতন্তু এরকম থাকবে, এবং ল্যাশো নামক একটি অংশ থাকবে। সুতরাং নিউরোসাইটের গঠনে আমরা দেখছি 5টি অংশ, 6টি অংশ দেখছি, 1 2 3 4 5টি অংশ দেখছি: আবরণ, নেমাটোসিস্ট, অপারকুলাম, নিউরোসিল, পেশিতন্তু, ল্যাশো। এখন আমরা প্রত্যেকটা জিনিসের ডিটেলস আলোচনা করব। প্রথমে আসি আবরণ নিয়ে। মূলত এই আবরণটা হচ্ছে দ্বিস্তরী আবরণে আবৃত। দ্বিস্তরী কেন বলতেছি? কারণ হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি ছবিটার দিকে ভালো করে, এইটি একটি লেয়ার, একস্তরী, এবং এই যে এখানে একটা লেয়ার দেখা যাচ্ছে, এটি হচ্ছে দ্বিস্তরী। তাহলে এই যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ার কারণেই বলা হচ্ছে দ্বিস্তরী। সুতরাং এই পুরো পাঠটুকুই কিন্তু হচ্ছে আমাদের কি বলা যেতে পারে, পুরো পাঠটুকুই হচ্ছে আমাদের আবরণ। এবং যেহেতু এটা বহি আবরণটা অন্ত আবরণ, এর মাঝখানে যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকুর মাধ্যমে আমরা এখানে যে সবুজ কালারের যে জিনিসটুকু দেখতেছি, সেগুলোই হচ্ছে এখানে সাইটোপ্লাজম। এই জন্যই বলতেছে এই স্তর দুটির মাঝে দানাদার সাইটোপ্লাজম থাকে। যেহেতু সাইটোপ্লাজম রয়েছে, আমরা জানি সাইটোপ্লাজমের মধ্যে কী হয়, আমরা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে দেখে এসেছি যে সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো প্রেজেন্ট থাকে। সো এই সাইটোপ্লাজমের মধ্যে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো বিদ্যমান থাকবে। এবং এখানে একটা আমরা দেখতেছি নিচের দিকে একটি নিউক্লিয়াস রয়েছে, কোষের গোড়ার দিকে, এটা হচ্ছে গোড়া, নিচের দিকে সেখানে একটি নিউক্লিয়াস প্রেজেন্ট রয়েছে। সুতরাং আবরণ হচ্ছে দ্বিস্তরী আবরণ, দুইটির মাঝে দানাদার সাইটোপ্লাজম থাকে, গোড়ার দিকে একটি নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে। এবার আমরা নেমাটোসিস্ট নিয়ে একটু আলোচনা করব। নেমাটোসিস্ট এটুকু পুরোটাই হচ্ছে একটি নিউরোসাইট। এবং এই যে হলুদ পার্টটুকু আমরা দেখছি, এর ভিতরের পার্টটুকুকে আমরা বলতেছি নেমাটোসিস্ট, যেটি পদ্ধতিতে উৎক্ষিপ্ত হয়ে এখানে হয়ে গেছে। এটি ভেতরের দিকে মূলত গোছানো করে থাকে ভেতরের দিকে। সুতরাং আমরা এখন এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি। এটি হচ্ছে নিউরোসাইটের ভেতরে অবস্থান করে, অফকোর্স ভেতরে অবস্থান করে। এটি কাইটে নির্মিত আবরণে আবৃত। নেমাটোসিস্ট হচ্ছে কাইটে নির্মিত আবরণে আবৃত, বাট নিউরোসাইটের যে আবরণটা, সেটি কিন্তু প্লাজমা লেমা দিয়ে আবরণটা তৈরি। নেমাটোসিস্টের আবরণটা কাইটে নির্মিত, আর নিউরোসাইট যেটা, সেটির আবরণটা হচ্ছে প্লাজমা লেমা দিয়ে গঠিত। এখানে সূত্রকযুক্ত ক্যাপসুল থাকে, এখানে এর ভিতরে সূত্রকযুক্ত ক্যাপসুল থাকবে। এই পুরো পাঠটুকুকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপসুল, যেটা এখানে ভেতরের দিকে নেমাটোসিস্টটা সূত্রযুক্ত থাকে। এই পুরো পাঠটি হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুলের ভিতরে কি থাকবে? হিপনোটক্সিন থাকবে। হিপনোটক্সিন, হোয়াট ইজ হিপনোটক্সিন? হিপনোটক্সিন হচ্ছে আমিষ এবং ফেনলের সমন্বয়ে গঠিত একটি নিউরোটক্সিক কি জিনিস? হোয়াট ইজ নিউরোটক্সিক কথাটা বলতে বোঝা যাচ্ছে যে টক্সিকগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রকে হচ্ছে অবশ করে ফেলবে, অর্থাৎ স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করবে, স্নায়ুর যে নার্ভাস সিস্টেমটাকে গিয়ে অবশ করে ফেলবে, তাই হচ্ছে নিউরোটক্সিক। এবং এর বিষের মাত্রা হচ্ছে 75%, অনেক বিষাক্ত। মূলত গোগরা সাপ বা হচ্ছে বিষাক্ত যে সাপগুলো রয়েছে, তাদের বিষের সমমাত্রা সম্পূর্ণ হতে পারে এই হাইড্রা বিষের মাত্রাটা। এই তথ্যটি মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে হাইড্রার যে বিষটা থাকে হিপনোটক্সিন, সেটি কী কী পদার্থে গঠিত।
এখন আমরা যদি একটু চিন্তা করি, এখানে যে সূত্রকটা থাকে, হাইড্রার মধ্যে যে সূত্রকটা থাকে, সেই সূত্রকটা কি কি বৈশিষ্ট্য ধারণ করে? প্রথমত হচ্ছে এটি অনেক লম্বা, সূত্রক হচ্ছে অনেক লম্বা এবং অনেক সরু, সরু এবং হচ্ছে মাঝখানের দিকে এই অংশটুকু হচ্ছে ফাঁপা, এবং ক্যাপসুলের অগ্রপ্রান্তের অভিন্ন প্রসারিত অংশ। যখন আমরা ক্যাপসুল থেকে জিনিসটা যখন বের হয়ে গেছে, দেখেন এই জিনিসটা হচ্ছে অগ্রপ্রান্তের অভিন্ন প্রসারিত অংশ। এই সূত্রকের মধ্যে বার্ড বা শ্যাফট থাকে, এই জায়গাটাকে আমরা বলবো বার্ড বা শ্যাফট বা গোড়া বলবো আমরা, হ্যাঁ। সূত্রকটার যে গোড়া অংশটুকু এটি হচ্ছে বার্ড। সূত্রকের চওড়া গোড়াটিকে আমরা বলবো হচ্ছে এই যে অংশটুকু চওড়া আছে এটিকে বলবো বার্ড বা শ্যাফট। এখানে তিনটি বড় তীক্ষ্ণ কাঠার মতো বার্ব থাকে, এখানে একটি, দুইটি, আর হয়তো অপর পাশে একটা বার্ব রয়েছে। এরকম টোটাল তিনটি বার্ব প্রেজেন্ট থাকে এবং অসংখ্য, এখানে দেখেন উপরের দিকে অসংখ্য এরকম বারবিউল থাকে। তাহলে তিনটি বার্ব থাকে এবং অসংখ্য কি থাকে? অসংখ্য এখানে বারবিউল থাকে, বারবিউল থাকবে। মূলত সর্পিল সারিতে বিন্যস্ত ক্ষুদ্রকার কাঠার মতো অসংখ্য এরকম বারবিউল প্রেজেন্ট থাকবে। সুতরাং আমরা জানলাম সূত্রক নিয়ে ডিটেলস। এবার আমরা জানবো হচ্ছে অপারকুলাম। হোয়াট ইজ অপারকুলাম? অপারকুলাম মানে হচ্ছে ঢাকনা। মূলত এই ঢাকনাটা, এই জিনিসটা ভেতরের দিকে থাকে এবং এর উপরে একটা ঢাকনার মতো জিনিস থাকে। যখন হচ্ছে ট্রিগারটা টাচ পড়ে তখন এই ঢাকনাটুকু সাইডের দিকে সরে আসে এবং ভেতরের যে নেমাটোসিস্টটা রয়েছে সূত্রসহ বাইরের দিকে উৎক্ষিপ্ত হয়। সুতরাং নেমাটোসিস্টের সূত্র ও ক্যাপসুলের যে ঢাকনা দিয়ে আবৃত, তাহলে অবশ্যই অপারকুলাম হচ্ছে একটা ঢাকনা, যে ঢাকনাটা মূলত হচ্ছে ভেতরে ক্যাপসুলটাকে এবং নেমাটোসিস্টটাকে আবৃত করে রাখছে। উন্মুক্ত অবস্থায় মূলত এটি পাশে সরে যায়। এই যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু জিনিসটা এভাবে ছিল, বাট যখন উন্মুক্ত হয়ে গেছে তখন এই অপারকুলামটা সাইডের দিকে চলে আসছে, পাশে চলে আসছে। প্রকৃতপক্ষে এটি একটি রূপান্তরিত সিলিয়াম। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি রূপান্তরিত সিলিয়াম। এরপর আমরা জানবো হচ্ছে নিডোসিল নিয়ে। নিডোসিল মূলত হচ্ছে বন্দুকের যে আমাদের ট্রিগার, যেটাতে টিপ দিলে হচ্ছে বন্দুকে গুলি বের হয়, জাস্ট লাইক দ্যাট। এটি হচ্ছে এই পয়েন্টটুকু, আমরা যদি ছবিটার দিকে একটু খেয়াল করি, এই জায়গাটুকু বলবো আমরা নিডোসিল। মূলত মুক্ত প্রান্তের শক্ত, দৃঢ় ও সংবেদনশীল কাটা হচ্ছে এই নিডোসিল, এবং এটিও একটি রূপান্তরিত সিলিয়াম। একটু আগে দেখে আসলাম অপারকুলাম, সেটিও রূপান্তরিত সিলিয়াম, এবং নিডোসিল যেটি, সেটিও হচ্ছে রূপান্তরিত সিলিয়াম। এবং এটি কিসের মতো কাজ করে? ট্রিগারের মতো কাজ করে। যদি ট্রিগার কি কাজ করে? ট্রিগারের টিপ দিলে হচ্ছে বন্দুকে গুলি বের হয়, এখানেও সেম কাজই হবে। ট্রিগারে টিপ দিলে এর উপরের দিকে যে অপারকুলাম ছিল সেটা সাইডের দিকে সরে আসলো এবং ভেতরের দিকে যে পেঁচানো সূত্রটা রয়েছে সেটা বাইরের দিকে বেরিয়ে আসলো এবং শিকারকে অ্যাটাক করলো। এরপরে আসি পেশিতন্তু ও ল্যাশো। কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে নেমাটোসিস্টের প্রাচীরে থাকে। আমরা যদি খেয়াল করি, এটি হচ্ছে নেমাটোসিস্টের প্রাচীর, অফকোর্স এটি নেমাটোসিস্টের প্রাচীর, এবং এই প্রাচীরটা হচ্ছে বহিঃপ্রাচীর। কিসের বহিঃপ্রাচীর? আবরণের বহিঃপ্রাচীর। তাহলে আবরণের বহিঃপ্রাচীর এবং এই যে নেমাটোসিস্ট, তার হচ্ছে প্রাচীর, নেমাটোসিস্টের প্রাচীর এবং কোষ এবং হচ্ছে নিডোসাইটের যে আবরণ আছে, এর মাঝখানে জায়গাটাতে আমরা অনেকগুলো পেশিতন্তু দেখছি, এটি এবং সংকোচনশীল কিছু পেশিতন্তু দেখছি, এবং নিচের প্রান্তের দিকে এরকম একটি সুতার মতো অংশ দেখতেছি পেঁচানো আছে, এটিকে পেঁচানো সূত্রক বলি, এটার নাম হচ্ছে ল্যাশো। ওকে, এরপরে আমরা জানবো হচ্ছে এই যে আমাদের নেমাটোসিস্ট, আমরা একটু আগে দেখে আসলাম এই ভেতরে যে জিনিসটুকু থাকে, এটার অনেক ধরনের টাইপ রয়েছে। মূলত বিজ্ঞানী ভার্নার নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি 1965-এ এসে বললেন যে নিডারিয়া পর্বের প্রাণীতে টোটাল তিনি 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেছেন বলে বললেন। তার মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট অ্যাকচুয়ালি হাইড্রার মধ্যে পাওয়া যায়। সুতরাং তিনি নিডারিয়া পর্বের মধ্যে 23 ধরনের দেখলেন, আর হাইড্রার মধ্যে দেখলেন কয় টাইপের? 4টা টাইপের তিনি নেমাটোসিস্ট আবিষ্কার করলেন। কি কি? নাম্বার 1, স্ট্রোনোটিলা পেনিট্যান, ভলভেনভা ডেসমোনিম, স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, হলোট্রিকাস আইসোরাইজা, স্ট্রুলিন গ্লুটিন্যান্ট, অ্যাট্রিকাস আইসোরাইজা। এই প্রত্যেকের নাম মেডিকেল মিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটির অপর নাম খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ধীরে ধীরে এটা ডিটেলস জানবো একটা করে। স্ট্রোনোটিল বা পেনিট্রান, এটি গুরুত্বপূর্ণ কেন? এটি হচ্ছে বৃহত্তম, স্ট্রোনোটিল বা পেনিট্রানই হচ্ছে সবচেয়ে বৃহত্তম বড় নেমাটোসিস্ট। এর যে সুতাটা থাকে, এই সুতাটা যদি আমরা একটু আলোচনা করি, এই যে সুতাটা,
এই সুতাটার মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এটি আকৃতিতে অনেক লম্বা এবং অফকোর্স লম্বা অনেক, এবং এর মাঝখানে কিন্তু জায়গাটা ফাঁপা, শীর্ষটা উন্মুক্ত থাকে, শীর্ষ উন্মুক্ত থাকবে। বাট হচ্ছে প্রশস্ত। বাট কোনটা আমরা জানি যে চওড়া গোড়ার দিকের যে অংশটুকু ছিল সেটি ছিল বাট, এই বাটটুকু প্রশস্ত থাকবে। 3টি বড় তীক্ষ্ণ বার্ব থাকবে, আমরা জানি এই 3টি এরকম বার্ব থাকবে, পিছন দিকে একটা আছে, এবং অসংখ্য কি থাকবে, বারবিউল থাকবে। 3 সারি সর্পিলাকারে সজ্জিত বারবিউল যুক্ত থাকবে। ওকে, এরপরে কাজে যদি আমরা আসি, মূলত এই যে স্টোনটুলা পেনিট্রান, এর মূল কাজটাই হচ্ছে শিকারের দেহে হিপনোটক্সিন প্রবেশ করাবে। হিপনোটক্সিনই মূলত হচ্ছে হাইড্রার আত্মরক্ষার মূল হাতিয়ার। সেই হিপনোটক্সিনের কারণে তাকে শিকারকে অজ্ঞান করে ফেলবে এবং অবশ করে ফেলবে। এটি হচ্ছে আমাদের স্টোনটুলা পেনিট্রানের মেইন কাজ। এবার আসবো আমরা ভলভেন বা ডেসমোনিম নেমাটোসিস্ট নিয়ে আলোচনা করব। এটি অপেক্ষিত ছোট, তবে এর থেকেও ছোট নেমাটোসিস্ট রয়েছে, সেটি হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, যেটা লাস্টের পার্টে আমরা পড়ছিলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই স্টোনটুলা পেনিট্রান হচ্ছে বৃহত্তম নেমাটোসিস্ট। স্ট্রিং গ্লুটিন্যান্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা সেটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। ওকে, ভলভেন বা ডেসমোনিম অপেক্ষিত ছোট, সূত্রকটা হচ্ছে খাটো। আমরা দেখবো যে সূত্রটা কিন্তু খুব বেশি বড় না, খাটো এবং অনেক মোটা, শেপিংটা অনেক মোটা এবং স্থিতিস্থাপক, রাবারি, কাঁটাবিহীন। এখানে দেখেন কোনো ধরনের এখানে কাটা নাই, সো কাঁটাবিহীন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন ধরনের নেমাটোসিস্টে কাটা থাকে না সূত্রকে। অ্যান্সার হবে ভলভেন বা ডেসমোনিম। এটি বন্ধ শীর্ষযুক্ত, এখানে শীর্ষটা বন্ধ থাকে, বন্ধ। এখানে যে প্যাচটা রয়েছে, এই প্যাচটা মূলত হচ্ছে যখন ক্যাপসুলের ভেতরের দিকে থাকে সেখানে একটা প্যাচই থাকবে, আর যখন এটি টিগারের চাপ পড়লো, অপাকুলাম ঘুরে পাশের দিকে চলে আসে, তখন যখন উৎক্ষিপ্ত হলো তখন দেখেন এখানে অনেকগুলো প্যাচ তৈরি হয়েছে। নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক স্ক্রু যেরকম থাকে, এরকম পেছানো থাকে, ঠিক সেরকম কর্ক স্ক্রুর মতো অনেকগুলো প্যাচের সৃষ্টি করলো। সুতরাং প্যাচের ক্ষেত্রে বলবো আমরা, যখন এটি ভিতরের দিকে থাকে তখন একটি মাত্র প্যাচ থাকে, যখন সেটি উৎক্ষিপ্ত হয় তখন কর্ক স্ক্রুর মতো অনেকগুলো প্যাচের সৃষ্টি করবে। এবার আসি আমরা কাজে। মূলত এই ভলভেন বা ডেসমোনিম দিয়ে মূলত হাইড্রা কী কাজ করে, শিকার ধরবে এবং কোনো বস্তুকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। আঁকড়ে ধরাটা কীভাবে মনে রাখবো আমরা? আচ্ছা, স্ক্রুড্রাইভার দিয়ে আমরা কী করি, কোনো কিছুর সাথে অ্যাটাচমেন্ট করাই দিই, আটকাই দিই, তাই না? অনেক সময় আমরা হচ্ছে যন্ত্রপাতিতে আমরা স্ক্রু ঢুকাই ফেলি, তাহলে কী হয়, অ্যাটাচমেন্ট হয়ে যায়। সুতরাং আঁকড়ে ধরার ক্ষেত্রে সাহায্য করে। এরপর আমরা দেখব হচ্ছে স্টেপটোলিন গ্লুটিনিয়ান, যার অপর নাম হচ্ছে হলোট্রিকাস আইসোরাইজা। এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ দেখব আমরা, সূত্রটি লম্বা, জাস্ট লাইক স্টোনটিন বা পেনিট্রান্টের মতো। এটি কাঁটাযুক্ত, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটিও কিন্তু কাঁটাযুক্ত, যে আমরা কাঁটাগুলো এভাবে দেখিয়েছি। বাট সুগঠিত নয়, কথা গুরুত্বপূর্ণ। এখানে এই যে বাটটা যেটা থাকার কথা ছিল সেটি সুগঠিত নয়, এবং শীর্ষদেশ হচ্ছে উন্মুক্ত। কিন্তু একটু আগে দেখে আসছিলাম আমরা ভলভেন বা ডেসমোনিমের ক্ষেত্রে, এখানে কিন্তু ছিল কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত ছিল, আর এখানে হচ্ছে উন্মুক্ত। এর কাজটা কি আমরা মূলত দেখব, স্টেটোলিন গ্লুটিনিয়ান্ট এবং স্ট্রিলিন গ্লুটিনিয়ান্ট দুইটার কাজই কিন্তু সেম। কি কাজ? 18 রস ক্ষরণ করা। 18 রস যখন ক্ষরণ হবে তাহলে 18 রসের কারণে সে কী হবে, চলতে সাহায্য করবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 18 রসের মাধ্যমে সে কী করবে, শিকারকে সে আটকে রাখতে পারবে। সুতরাং স্টেটোলিন গ্লুটিনিয়ান্ট হচ্ছে মূল কাজ করে 18 রস ক্ষরণ করার মাধ্যমে, সেটার মাধ্যমে চলন করবে এবং শিকার আটকে রাখতে সাহায্য করবে। এরপরে আমরা দেখব হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনিয়ান্ট। এটি অপর নাম হচ্ছে অ্যাট্রিকাস আইসোরাইজা, এবং এটি কিন্তু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। এখানে যে সূত্রকটা থাকে সেই সূত্রকটা হচ্ছে লম্বা, কাঁটাবিহীন, জাস্ট লাইক ডেসমোনিম বা ভলভেন্টও কিন্তু আমরা দেখে এসেছিলাম, বা ডেসমোনিম, সেখানেও দেখছি সেটি ছিল কাঁটাবিহীন। এখানেও কিন্তু বাট সুগঠিত নয়, শীর্ষদেশ হচ্ছে উন্মুক্ত। এটিও জাস্ট লাইক আগেরটার মতোই 18 রস ক্ষরণ করবে এবং তার মাধ্যমে সে চলনে সাহায্য করবে এবং শিকার ধরে রাখতে সাহায্য করবে। এরপরে আমরা দেখব হচ্ছে এই যে নেমাটোসিস্টটা যেটি নিক্ষিপ্ত হয় তার কৌশলটা কীভাবে এই নেমাটোসিস্টটা নিডোসাইট থেকে বের হয়ে আসে। এখন আমরা দেখব নেমাটোসিস্টের যে সূত্রটা নিক্ষিপ্ত হয় সেটি যুগপতভাবে দুইটা
প্রক্রিয়া হয়, একটি হচ্ছে রাসায়নিক প্রক্রিয়াও হয়, যান্ত্রিক প্রক্রিয়াতেও সম্পন্ন হয়। রাসায়নিক প্রক্রিয়াটা কি আমরা একটু দেখব। প্রথমে যখন শিকারটা কোনোভাবে কোষ শিকার কাছাকাছি চলে আসে এবং ওই শিকারের ইয়া থেকে কিছু কেমিক্যাল পদার্থ রিলিজ হয় বা কেমিক্যাল পদার্থকে হাইড্রা বুঝতে পারে, তখন যেটা হয় নেমাটোসিস্ট প্রাচীর, হাইড্রার নেমাটোসিস্ট প্রাচীরের যে পানি ভেদ্যতা রয়েছে সেটা বেড়ে যাবে। যখন এই পানি ভেদ্যতা বেড়ে গেল তাহলে কী হবে, সব থলির ভিতরে খুব দ্রুত পানি প্রবেশ করবে। আর যখনই দ্রুত পানি প্রবেশ করলো তাহলে কী হবে, পানি প্রবেশ করছে তাহলে অবিস্রবিং যে চাপটা সেটাও বেড়ে যাবে। ফলে এই অবিস্রবিং চাপটা বেড়ে যাওয়ার কারণে থলির ভিতরে একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ রিলিজ হবে, তার নাম হচ্ছে পলি আলফা গ্লুটামেট। পলি আলফা গ্লুটামেট। এরপরে শিকারটা যখন এটা তো ছিল রাসায়নিক প্রক্রিয়া যেটি হেল্প করে সূত্রক নিক্ষেপের ক্ষেত্রে। পলিগ্লুটামেটের সাথে হয়তো বা কোনোভাবেই হাইড্রার হচ্ছে সূত্রক নিক্ষেপে সম্পর্ক রয়েছে। এবার সে যান্ত্রিক প্রক্রিয়া কীভাবে কাজ করে, হাইড্রা যখন কোনো কারণে এই যে নিডোসিলটা থাকে, একটু দেখাই আমি, এই যে নিডোসিলটা রয়েছে এখানে কোনোভাবে শিকার এসে টাচ করে ফেলো, টাচ করার সাথে সাথেই আমাদের এখানকার নেমাটোসিস্ট থেকে নেমাটোসিস্টটা বের হয়ে আসবে। এটাই বলতেছে এখানে যে শিকার হচ্ছে যখন নিটোসিল ট্রিগারে স্পর্শ করলো তখন অপারক্লমটা খুলে যাবে। অপারক্লম খুলে যাওয়ার কারণে কী হবে, দ্রুত পানি ভেতরে প্রবেশ করবে এবং হাইড্রোস্ট্যাটিক যে চাপ, পানির যে চাপটা সেটা এখানে বেড়ে যাবে, যার কারণে হবে ওই চাপের দরুন নেমাটোসিস্ট সূত্রকটা ক্ষিপ্র গতিতে বাইরে নিক্ষিপ্ত হবে এবং শিকারকে গিয়ে অ্যাটাক করবে। সুতরাং আমরা দেখলাম যে নেমাটোসিসের সূত্রক নিক্ষেপ সেটি যুগপতভাবে দুটি প্রক্রিয়ার সমন্বয়ে, রাসায়নিক প্রক্রিয়া, যান্ত্রিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়া লাস্ট পর্যন্ত আমাদের পলি আলফা গ্লুটামেট করণ হয়, আর যান্ত্রিক প্রক্রিয়ার কারণে লাস্টে হাইড্রোস্ট্যাটিক চাপটা বেড়ে যাওয়ার কারণে সূত্রকটুকু ক্ষিপ্র গতিতে বাইরে নিক্ষিপ্ত হবে। এখন যে সূত্রকটা বের হয়ে গেলো, যে বন্দুকের গুলি যেমন বের হয়ে গেলে বন্দুকের গুলি আর ব্যবহার করা যায় না বা রিউজ হচ্ছে না, ঠিক তেমনই যে নেমাটোসিসটা হচ্ছে নিডোসাইট থেকে বের হয়ে গেল সেটি আর কখনো ব্যবহৃত হবে না, সেটি আর ব্যবহার করা হয় না। তাহলে কি হবে, ওই নেমাটোসিস যেটি নিউরোসাইটের সাথে কানেক্টেড ছিল সেই নিউরোসাইটটা এক সময় ধীরে ধীরে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে প্রবেশ করবে। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কোনটি, যেটিকে বলি আমরা সিলিন্ডারন গহ্বর। হাইড্রার শরীরের ভিতরে আমরা দেখে এসেছিলাম এটি ব্লাইন্ড স্যাক ছিল, এক প্রান্ত বিশিষ্ট ছিল। সেই ব্লাইন্ড স্যাক বিশিষ্ট গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলিন্ডারন গহ্বরে এই নিউরোসাইটটা প্রবেশ করবে এবং 48 ঘন্টার মধ্যে সেই ইন্টারস্টিশিয়াল কোষ নিউরোসাইটটাকে প্রতিস্থাপন করে দিবে। এর মাধ্যমে নতুন নিউরোসাইট তৈরি হবে এবং নতুন করে শিকারকে অ্যাটাক করার জন্য প্রস্তুত থাকবে। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। আসসালামু আলাইকুম।